আজকের এই যে ঐতিহাসিক যে ঘটনা যেটি কিনা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপর যেই দলটি নির্বাচিত হয়েছে, নির্বাচন কমিশন ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছে 200 আসনের অধিক আসন পেয়ে বিএনপি কিন্তু সর্বোচ্চ আসন কিন্তু পেয়েছে। সেই দল কিন্তু এই মুহূর্তে এসেছে যিনি কিনা বিরোধী দল হবার দ্বারপ্রান্তে, জামায়াত ইসলাম। সেই জামায়াত ইসলামের যিনি কিনা প্রধান, সেই প্রধানের বাসায় কিন্তু এসেছেন তারেক রহমান, এবং এই সময় এসে তিনি কিন্তু আজকের দিনে এসে তিনি কিন্তু বলা চলে যে বাংলাদেশের ইতিহাসে অন্য এক নজির সৃষ্টি করেছেন। এবং এই নজিরে বলাই চলে যে আজকের দিনকে কেন্দ্র করে সকল গণমাধ্যম, সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু অপেক্ষা করছেন যে নতুন বাংলাদেশের এই যে এক সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে কিন্তু হচ্ছে সবাই অপেক্ষা করছে যে বাংলাদেশের যেই নতুন রাজনীতি সেটির ধারা যেন অন্যভাবে সৃষ্টি হয়। আপনারা নিশ্চয়ই দেখছেন এই মুহূর্তে ঠিক যেটি কিনা হচ্ছে বসুন্ধরার বাড়ির সামনে কিন্তু গণমাধ্যম এবং নিরাপত্তা কর্মী সবার কিন্তু উপস্থিতি রয়েছে, এবং তাদের কড়া নিরাপত্তাও কিন্তু আমরা লক্ষ্য করছি। কিছুক্ষণ আগেই কিন্তু তারেক রহমান, যিনি কিনা নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। কিছুক্ষণ আগেই প্রবেশ করেছে এই বাড়িটিতে, যেখানে কিনা আছেন ডক্টর শফিকুর রহমান, জামায়াত ইসলামের আমির। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে যেই দেখা বা সাক্ষাৎ করার যেই আজকের কর্মসূচি, সেটির জন্য কিন্তু প্রবেশ করেছেন ডাক্তার শফিকুর রহমানের বাসায় প্রবেশ করেছেন জনাব তারেক রহমানের আজকের এই যেই সাক্ষাৎ, সেটি কিন্তু বাংলাদেশের ইতিহাসে বলা চলে একটি নিদর্শন হয়ে থাকবে। সেই জায়গা থেকে এখানে আমরা দেখেছি গণমাধ্যমের উপস্থিতি রয়েছে বেশ অনেকটা সময়, বিকেল থেকে আমরা দেখেছি। এছাড়াও যদি বলতে হয় যে এই যে বসুন্ধরার জামায়াত ইসলামের আমিরের যে বাসভবন, সেটিতে এটি কিন্তু রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেন তিনি, এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু এখানে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা লক্ষ্য করছি যে এই পুরো যেই বসুন্ধরা এলাকা, সেটিতে কিন্তু কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি আজকের জামায়াতে আমির সঙ্গে দেখা করতে তারেক রহমান কিন্তু বাসায় এসেছেন। দেখতে পাচ্ছি এখানে অবস্থান করছেন জামায়াতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী। আজকে কিন্তু আমরা দেখেছি যে অন্যরকম এক বাংলাদেশের নিদর্শন বলা চলে যে তৈরি হলো, যেখানে কিনা একটি রাজনৈতিক দল, যারা কিনা ইতিমধ্যে বিজয় বলে গণ্য হয়েছেন, তাদের যিনি কিনা সম্ভাব্য প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেতার বাসায় এসেছেন। এবং সেই সাথে সাথে এই যে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই আজকের দিনের পাশাপাশি তারা কিন্তু আজকে সন্ধ্যায়ও আরও একটি দল, যেমন আমরা বলছিলাম যে শুধুমাত্র
বিরোধী দলে যে জামায়াত ইসলামী থাকবেন তা নয়, 11 দলীয় জোটের কথা যদি বলতে হয়, জোটের আরও একটি শরিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত অন্যতম একটি দল রয়েছে, সেটি এনসিপি, তারুণ্যের দল যাকে বলা হয়। তার যে প্রধান আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, তার বাসায় কিন্তু যাবার কথা রয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি এই মুহূর্তে এখানে অপেক্ষা করছে গণমাধ্যম। আমরা আশা করছি তারেক রহমান যেই বৈঠক, সেই সাক্ষাৎটি শেষ করার পর এখানে এসে কথা বলবেন এবং আমরা নিশ্চয়ই আপনাদের মাধ্যমে আমাদের যেই সংবাদ, সেই সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম যারা কর্মী রয়েছেন তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন জামায়াতে ইসলামী কিংবা যারা কিনা বিএনপির যারা কিনা মিডিয়া উইং, তাদের পক্ষ থেকে কোনো ধরনের কথা বলা হয় কিনা। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে জামায়াত ইসলামীর আমিরের যেই কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু প্রবেশ করেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেই জায়গা থেকে আজকে কি ধরনের আলোচনা হয়, নতুন বাংলাদেশে সরকার কেমন হবে, সরকার গঠনে জাতীয় সরকার হবে কিনা, নাকি এই যে সরকার হবে সেই সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকবে 11 দলীয় জোটের যারা কিনা নির্বাচিত সংসদ সদস্য আছে, তারা সেই সব প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু এখানে গণমাধ্যম অপেক্ষা করছে। তার পাশাপাশি গণমাধ্যমের যেই অপেক্ষা সেটি কিন্তু চলছে বিকাল থেকেই। এর পরবর্তীতে নাহিদ ইসলামের বাসার সামনেও আমরা দেখেছি যে কড়া নিরাপত্তা কিন্তু দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই যে আজকের সফর, আজকের যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি এখানে শেষ করে তিনি তারেক রহমান, যিনি কিনা বাংলাদেশের বলা হচ্ছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এবং যেহেতু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠভাবে জয়ী হয়েছে বিএনপি, সেহেতু কিন্তু বলা চলে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান। সেই জায়গা থেকে একটি দলের প্রধান তিনি কিন্তু এসেছেন যে দলটি বিরোধী দলে এবং যে জোটটি বিরোধী দলে থাকবে সেই জোটের অন্যতম বড় নেতা, অনেক ক্ষেত্রে বলা হয় তাকেই প্রধান বলা হয়, জামায়াত ইসলামের আমির যিনি ডক্টর শফিকুর রহমান, তার সাথে কিন্তু আজকের যেই সাক্ষাৎ, সেই সাক্ষাৎকে কেন্দ্র করে এখানে জামায়াত ইসলামের কর্মী থেকে শুরু করে অনেক নেতাকে আমরা লক্ষ্য করেছি। আগামী দিনের ভবিষ্যৎ পথ চলায় কেমন বাংলাদেশ হবে সেটি কিন্তু আমরা এখানে আজকের দিনে কিন্তু বুঝতে পারবো, এমনটাই কিন্তু আমরা শুনছি। তবে আমরা দেখছি যে একজন জামায়াত ইসলামী কর্মী কথা বলছে, আমরা শুনতে চাই তার কথা। সৌহার্দ্যপূর্ণ একটা রাষ্ট্র গঠনের ইঙ্গিত আমরা পাচ্ছি এই আশার মধ্য দিয়ে। আসলে ধন্যবাদ। ঠিক উনার ইস্তেহার এবং রাজনৈতিক নির্বাচনী জনসভায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, আসলে ওই রকম স্থিতিশীল রাষ্ট্র গঠনের জন্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে রাষ্ট্র আসলে গঠন করতে হবে। তারই অংশ হিসেবে উনি আজকে এখানে এসেছেন বলে আমাদের ধারণা। অবশ্যই স্থিতিশীল বাংলাদেশ, যেখানে বিরোধী দল সমানভাবে সরকারের মতোই ভূমিকা পালন করবে রাষ্ট্র গঠনে, এবং প্রত্যেকটি অর্গানকে যেভাবে ধ্বংস করা হয়েছে সেই অর্গানগুলোকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য, সঠিকভাবে সচল করার জন্য যেমন সরকারি দল ঠিক একইভাবে বিরোধী দলের সমান ভূমিকা থাকবে। এই জন্যই আজকের এই সম্প্রীতির একটা নিদর্শন আমরা আজকে পেয়ে গেলাম। দল পরামর্শ দিবে, বিরোধিতা করবে না। হ্যাঁ, ধন্যবাদ। শুনছিলাম একজন জামায়াত ইসলামী কর্মীর কথা। তিনি বলছিলেন যে আগামীতে এমন বাংলাদেশই হবে যে বাংলাদেশে বাংলাদেশের সকল দল, মত এবং বর্ণের মানুষ একই সাথে একই কাতারে রাজনৈতিক যে অঙ্গন, সেই অঙ্গনে ভূমিকা পালন করবেন। আজকের এই সাক্ষাৎকার কিন্তু
সেই বার্তাই বহন করছে এবং সৌহার্দ্যপূর্ণ যেই অবস্থান সেটির কিন্তু অন্যতম নিদর্শন হয়ে থাকবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। আজকের দিনকে ঘিরে কিন্তু তারেক রহমান বলা চলে যে এই এই যে এই সফর, এই সাক্ষাৎকার, সেই সাক্ষাৎ শেষে কিন্তু তিনি চলে যাবেন আরেক নেতা যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়, এবং সেখানেও আমাদের সংবাদকর্মী আছেন, তিনিও কিন্তু বলছিলেন কিছুক্ষণ আগে তার লাইভে যে সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটা কিন্তু চোখে পড়ার মতো, এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর পরবর্তীতে যেই গাড়িতে করে তারেক রহমান এসেছিলেন, সেই গাড়িতে করেই কিন্তু তিনি এই বসুন্ধরা থেকে রওনা করবেন বেইলি রোডের দিকে, এবং সেই বেইলি রোডেই কিন্তু যিনি কিনা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও কিন্তু নির্বাচিত হয়েছেন, এবং এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে কিন্তু তিনিও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি ঢাকা 15 থেকেও কিন্তু নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান, যিনি কিনা জামায়াত ইসলামের আমির বলা হচ্ছে। তিনি হবেন বিরোধী দলের প্রধান। তবে এখনো যেহেতু শপথ গ্রহণ করা হয়নি, এখনো যেহেতু নির্বাচন পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের সিদ্ধান্তের কথা আমাদেরকে জানানো হয়নি, কে হবেন প্রধানমন্ত্রী কিংবা কে হবেন বিরোধী দলের প্রধান। এই কথাগুলো হয়তো আমরা জানতে পারবো যখন কিনা আগামী পরশু মানে 17 তারিখে সম্ভাব্য যেই শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণের পরপরই কিন্তু আমরা জানতে পারবো কে হচ্ছে প্রধানমন্ত্রী এবং তার পাশাপাশি কে হচ্ছেন বিরোধী দলের প্রধান। ততক্ষণ পর্যন্ত সম্ভাব্য যেই দুজন রয়েছেন তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান, এই দুইজনকেই ধরে নেওয়া হচ্ছে একজন নতুন বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী, এবং অন্যজন বিরোধী দলের প্রধান হবেন ডক্টর শফিকুর রহমান। এই যে এই দুইজনকে ঘিরে কিন্তু নানা মহলে আলোচনা চর্চা চলছে। সেই সময়ে এসে ঠিক শপথের দ্বার প্রান্তে এসে কিন্তু আমরা দেখছি যে দুই দলের প্রধানের মধ্যে যেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কের জায়গা থেকেই আজকে ডক্টর শফিকুর রহমানের যেই বাসা, বসুন্ধরার ই ব্লকের যে বাসা, সেই বাসায় কিন্তু এসেছেন তারেক রহমান, যিনি কিনা বিএনপির চেয়ারম্যান। সেই বিএনপি চেয়ারম্যানের যেই সৌহার্দ্যপূর্ণ আচরণ, এটি বাংলাদেশের ইতিহাসে একটি অপূর্ব নিদর্শন হয়ে থাকবে বলে বলছেন এখানে আসা নেতাকর্মীরা। এছাড়াও যারা কিনা গণমাধ্যম আছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের সরব উপস্থিতি কিন্তু বলে দিচ্ছে আগামী বাংলাদেশ কেমন হতে চায় সেটিও কিন্তু দেখতে চাই আমরা যারা আছি। এবং বাংলাদেশের ইতিহাসে বলা চলে প্রথম যে কোনো রাজনৈতিক দল যারা কিনা বিজয়ী হয়েছেন তারা পরাজিত যেই দল আছে সেই দলের প্রধানের বাসায় এসে কথা বলছেন কিংবা নতুন বাংলাদেশ কেমন হবে সেই বিষয়ে সাক্ষাৎ করছেন। এই সাক্ষাতের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যেই পথ চলা, সেই পথ চলার কেমন হবে সেটি কিন্তু বলা চলে নির্ধারণ হতে চলেছে। এছাড়াও এই মুহূর্তে আমরা দেখছি যে নানা জায়গা থেকে যেই দলের নেতৃবৃন্দ তারা কিন্তু ছিটে আসছেন এবং বলছেন যে এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থা, এর মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতি এবং রাজনৈতিক পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটি নিয়েও কিন্তু হচ্ছে অনেকাংশেই জল্পনা কল্পনা লক্ষ্য করছি। এছাড়াও দেখছি যে
এখানে গণমাধ্যমের সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু রয়েছেন। যখন কিনা তারেক রহমান এখানে উপস্থিত হয়েছিলেন তখন দেখেছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্য তারা কিন্তু হচ্ছে তাদের যেই শৃঙ্খলার অবস্থান সেই অবস্থান কিন্তু হচ্ছে তারা জোরদার করেছিলেন। এছাড়াও আজকের যেই সাক্ষাৎ সেই সাক্ষাতে বাংলাদেশের আগামীর বাংলাদেশ কেমন হবে সেটাও কিন্তু হচ্ছে জানান দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সাক্ষাৎ আজকে যেই সাক্ষাতের যেই সময় 7টা ছিল সেই সময়ের মধ্যেই কিন্তু 7টা ঠিক 5 মিনিটে এখানে এসে পৌঁছান তারেক রহমান। এর পরবর্তীতে তিনি কিন্তু এই পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বলা চলে পুরো জায়গা জুড়েই কিন্তু গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের কিন্তু সরব উপস্থিতি রয়েছে। এই জায়গা থেকে তারেক রহমান হয়তোবা কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং বের হয়ে কিন্তু তিনি চলে যাবেন তারেক রহমান চলে যাবেন যিনি কিনা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। সেই বাসায়ও কিন্তু তিনি গিয়ে নাহিদ ইসলামের সাথে দেখা করবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে কিন্তু তিনি সরাসরি গুলশানে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও এই যে পুরো সময় এই কতক্ষণ থাকবেন বা কী বিষয়ে আলোচনা হবে সেটি কিন্তু আমরা জানি না। তবে আমরা আশা করছি এখান থেকে যখন তারেক রহমান চলে যাবেন তখন বিএনপি কিংবা জামায়াত ইসলামের কোনো প্রতিনিধি আমাদেরকে জানাবেন যে আদতে এই যে এই আলোচনা সেই আলোচনায় কি বিষয়ে আলোচনা হয়েছে কিংবা কি বিষয়ে কথা হলো। আগামী বাংলাদেশের যেই পথচিত্র সেই পথচিত্র কিন্তু আজকে এখানে দুই নেতার মাধ্যমে আমরা জানতে পারবো বলে আমরা আশা প্রকাশ করছি। ইতিমধ্যেই আমরা দেখেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং জামায়াতে ইসলামের আমিরের সাথে তারেক রহমান দেখা করার পরে আমিরের সাথে তারেক রহমান যখন দেখা করলেন তখন ফুলের শুভেচ্ছা দিয়ে ডক্টর তাহের ছিলেন তার সাথে, যিনি কিনা নায়েবে আমির জামায়াতে ইসলামী। এছাড়াও যিনি কিনা মিডিয়া বিভাগের প্রধান জুবায়ের এহসানুল বারী জুবায়ের তিনিও ছিলেন। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম খান এবং যিনি কিনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই যে আজকের দিনে বলা চলে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি বলা চলে নিদর্শনী দিন, যে নিদর্শনে বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে উল্লেখ করা থাকবে। কারণ এই বোধহয় প্রথম কোনো দিন বা কোনো সময় যে সময় এসে একটি নির্বাচিত যেটি কিনা ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিত একটি দল যেই দলটি পরাজিত হয়েছে সেই দল বা জোটের প্রধান সেই দলের প্রধানের কাছে এসে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এবং আগামীর বাংলাদেশের কিংবা বাংলাদেশের পথ চলায় কেমন বাংলাদেশ হতে পারে সে বিষয়ে আলোচনা কিন্তু করেছেন। এই যে একটি সৌহার্দ্যপূর্ণ অবস্থান কিংবা সৌহার্দ্যপূর্ণ পথ চলা, সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশের পথে এগিয়ে চলা, সেই জায়গা থেকে বলাই চলে যে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখবে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। তবে এখানে যারা আছেন তাদের যারা কিনা নেতৃবৃন্দ আছেন বা নেতা কর্মী আছেন তাদের প্রত্যেকেরই আশা এই নির্বাচন যেমনি হচ্ছে সুন্দর হয়েছে তেমনি আগামী বাংলাদেশের পথ চলা হবে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ। এই যে তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা কিন্তু নানা মহলে দেখেছি যে নানা রকম ইতিবাচক কথা, সেই ইতিবাচক কথার ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যেমনি সোশ্যাল মিডিয়ায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে এই পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে নতুন বাংলাদেশের যে বার্তা সেই বার্তা কিন্তু এখানে রয়েছে। এছাড়াও এই মুহূর্তে যেই আমিরের বাসভবন যেখানে কিনা বসুন্ধরা আবাসিক এলাকার ভিতরে যেখানে কিনা হচ্ছে জামায়াত ইসলামীর আমির থাকেন সেখানে কিন্তু এসেছেন
তারেক রহমান, যিনি কিনা হচ্ছে আগামীর নির্বাচিত বলা চলে শপথ গ্রহণ করলেই প্রধানমন্ত্রী হবেন এমন কিন্তু কথা আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও যিনি কিনা হচ্ছে বিরোধী দলের নেতা হবেন সম্ভাব্য, তার বাসায় এসে এভাবে সৌহার্দ্যপূর্ণ অবস্থান কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে এবং ইতিবাচকভাবে দেখছে বলেও এখানে আসা যারা কিনা নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলার পর তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এখানে থাকা নেতৃবৃন্দদের চাওয়া যে আগামী বাংলাদেশ হবে সকলে মিলে। এই যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আদতে কতটা হচ্ছে ইতিবাচক হবে কিংবা কতটা সৌন্দর্য বোধ থাকবে এই বাংলাদেশে, কতটা সকল দলের অংশগ্রহণ থাকবে, সেটি কিন্তু নির্ভর করছে এই যে আজকের যেই সাক্ষাৎ হচ্ছে, সেই সাক্ষাৎকারে নিশ্চিতভাবে উল্লেখ করা হবে যে কতটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা, কতটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরি হয়েছে, তাদের মধ্যে কি ধরনের কথা হয়েছে সেটি জানার পর কিন্তু বোঝা যাবে আদতে জামায়াত ইসলামী এবং বিএনপির সাথে যেই বৈঠক, সেই বৈঠকে বাংলাদেশ কি একটি জাতীয় সরকারের দিকে আগাচ্ছে নাকি বাংলাদেশের এই যথারীতি যেই সরকার ব্যবস্থা সেই দিকেই থাকবে। তার পাশাপাশি জুলাই আন্দোলনের পর এই যে নতুন একটি সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের এই সন্ধিক্ষণে এসে নতুন বাংলাদেশের যেই পথ, সেই পথে কিন্তু সকল দল মত এবং রাজনৈতিক দল কোনো ধরনের সংঘাত নয়, বরঞ্চ সব সময় বাংলাদেশের পথকে প্রাধান্য দেওয়া, সেই জায়গা থেকে কিন্তু বলাই চলে সেই মানুষের কাছে নতুন আন্তরিকতা রয়েছে। এখন পর্যন্ত আমরা গণমাধ্যম হিসেবে, গণমাধ্যমের দৃষ্টিতে আমরা তাই দেখেছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের কাছে কিন্তু হচ্ছে একটি ছবি এসে পৌঁছেছে। সেখানে আমরা লক্ষ্য করছি জামায়াত ইসলামের পক্ষ থেকে কিন্তু দুজন, এবং তার পাশাপাশি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার সাথে নজরুল ইসলাম খান, এই যে এই দুইজন প্রতিনিধি সহ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু এই আজকের যেই সাক্ষাৎ, সেই সাক্ষাতে অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা দেখছি যে নতুন বাংলাদেশের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে বলাই চলে যে নতুন বাংলাদেশের যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণে নতুন বাংলাদেশের যেই সন্ধিক্ষণ, সেখানে কিন্তু সকল দলের অংশগ্রহণের মাধ্যমে যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে নতুন বাংলাদেশে কি জাতীয় সরকার হবে নাকি হচ্ছে ভোটের মাঠে যে ধরনের যথারীতি সরকার হয় সেই সরকার হবে, সেটাও কিন্তু আমরা জানতে পারবো কিছুক্ষণের পরেই। ইতিমধ্যে জামায়াত ইসলামের আমিরের সঙ্গে দেখা করতে তারেক রহমান জামায়াত ইসলামের আমিরের যেই বসুন্ধরার বাসা, সেই বসুন্ধরার বাসায় এসে উপস্থিত হয়েছেন। এই বাসায় তিনি যেমনি থাকেন তেমনি কিন্তু রাজনৈতিক যেই কার্যালয় হিসেবেও কিন্তু তিনি এই তার বাসভবনেকেই ব্যবহার করেন। এবং এই পুরো যেই এলাকা, সেই এলাকায় কিন্তু ইতিমধ্যেই যেই নির্বাচনে যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন। আমরা জানি যে গত 12 তারিখে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে আমাদের কাছে এসেছে। যেই ফলাফল অনুযায়ী বিএনপি সংখ্যার গরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন এবং বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী। সেই জায়গা থেকে জোটে 11 দলীয় জোটকেও বলা চলে, 11 দলীয় জোট কি বিরোধী দল হিসেবে সংসদে যাবেন কিনা সেটিরও একটি প্রশ্ন রয়েছে। বিরোধী দলের নেতা কে হবেন
সেটি যেমনি প্রশ্নের মুখে এখনো, তেমনি আমরা লক্ষ্য করছি যে বিএনপি থেকে দলের যিনি কিনা প্রধান এবং যিনি কিনা জোটের প্রধান, বিএনপির জোট, সেই জোটের প্রধান হিসেবেও কিন্তু তারেক রহমানের নামই আমরা শুনছি, যিনি কিনা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। এবং সেটিও কিন্তু শপথ গ্রহণ আর মাত্র বেশি সময় নেই, মাত্র 2 দিন পর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানও কিন্তু হবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শপথ অনুষ্ঠানে যোগ দেবেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট। তার পাশাপাশি কিন্তু 1000 আমরা লক্ষ্য করছি, আমরা জানি যে 1000-এর বেশি কিন্তু আমন্ত্রিত অতিথি থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। সবকিছু মিলিয়ে আগামী 2 দিন কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ভাগ্য নির্ধারণী দিন। আসলে কি ধরনের সরকার পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ, এবং তার সাথে সাথে জামায়াত ইসলামীর ভূমিকা কেমন হবে, বিরোধী দলের ভূমিকা কেমন হবে, 11 দলীয় জোট আদতে কিভাবে কাজ করবে, একসাথে থাকবে কি থাকবে না, এই প্রশ্নের উত্তরগুলো যেমনি মিলবে আগামী 2 দিন পর, তেমনি কিন্তু মিলবে আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কে থাকছেন। এই সবগুলো পদে কারা অধিষ্ঠ হবেন সেটির পাশাপাশি আমরা নতুন বাংলাদেশের যে অঙ্গীকার, জুলাই সনদ, যেটি কিনা হাব ভোটের মাধ্যমে ইতিমধ্যেই একটি জনগণের বৈধতা দিয়েছে, সেই জুলাই সনদের বাস্তবায়ন নিয়েও কতটা অগ্রগতি হয় তাও কিন্তু আমরা জানতে পারবো। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তারেক রহমান তিনি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, হাব ভোটের পক্ষে কিন্তু কথা বলেছিলেন। যেহেতু হাব ভোটের পক্ষে এই যারা বিজয়ী দল এবং যারা পরাজিত দল, এই বিজিত দল বা বিজয়ী দল, 2 দলই যেহেতু হাব ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাই মানে ধরেই নেওয়া যায় যে এই যে এতগুলো প্রাণ, এতগুলো শহীদ, সেই শহীদদের বিনিময়ে এই নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অঙ্গীকার করেছিল 33টি দল, সেই 33 দলের কিন্তু আমরা 33 দলের মধ্যে 25টি দল কিন্তু স্বাক্ষর করেছিল গণঅভ্যুত্থানের যেই জুলাই সনদ তৈরি করা হয়েছিল, সেই সনদ মানবে এবং সেই সনদ অনুযায়ী নতুন বাংলাদেশ গড়বে যেই প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞায় কিন্তু তারা স্বাক্ষর করেছিল। এই দলগুলো কিন্তু বাংলাদেশের যে আগামী বাংলাদেশ, সেই বাংলাদেশে কেমন বাংলাদেশ হবে সেটি ঠিক করবে আগামী ঠিক 2 দিন পর। এবং বাংলাদেশের যেই পররাষ্ট্র নীতি, বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো এবং দলীয় কাঠামো কেমন হবে সেটিও কিন্তু আমরা অল্প কিছু সময়ের মধ্যে দিয়ে জানতে পারবো। আমরা জানি যে জুলাই সনদের মাধ্যমে এই যে দলীয় প্রধান এবং তার সাথে সাথে যেই রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রপ্রধান একসাথে থাকতে পারবে না বলে আমরা জুলাই সনদে দেখেছি। তার মানে কিন্তু বলাই চলে যে যেহেতু দলের প্রধান হিসেবে তারেক রহমান রয়েছেন, সেহেতু তিনি তার যে পদ দলের প্রধান সেটা কিন্তু ছেড়েই পরবর্তীতেই কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে এবং প্রধানমন্ত্রী হবেন বলে আমরা জানতে পেরেছি বা নানা জায়গা থেকে শোনা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মহলে জেনেছি যে এই সাক্ষাৎকে ঘিরে নানা ধরনের গুঞ্জন, আলোচনা এবং ইতিবাচক যেই চর্চা কিন্তু চলছে। আজকের এই সাক্ষাৎকে ঘিরে নানা ধরনের যেমনি আলোচনা চলছে, তেমনি কিন্তু নাহিদ ইসলামের সাথেও কি ধরনের সাক্ষাৎ বা কি ধরনের আলোচনা হয়
সেটিও কিন্তু এখন দেখবার বিষয়। সাক্ষাৎ অনুষ্ঠান প্রায় শেষ দিকে আমরা দেখছি যে হয়তোবা কিছুক্ষণের মধ্যেই জামায়াত ইসলামের যিনি কিনা আমির রয়েছেন তার সাথে সাক্ষাৎ শেষে কিছুক্ষণের মধ্যে তারেক রহমান কিন্তু বেরিয়ে আসবেন। সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে এই মুহূর্তে পুরো জায়গাটি কিন্তু খালি করতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী, কারণ তারেক রহমান যে সাক্ষাৎ রয়েছে সেই সাক্ষাৎটি ইতিমধ্যে শেষ করেছেন এবং সেই সাক্ষাৎ শেষে তিনি নামবেন, নেমে কিন্তু যাবেন নাহিদ ইসলামের বাসায়। তারেক রহমান এবং এই যে জামাত ইসলামের আমির, এই দুজনের এই আজকের বৈঠক বা সাক্ষাৎকার, সেই সাক্ষাতে কিন্তু বাংলাদেশের যে পথ বা পথ রেখা সেই কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ধারণ হবে। এছাড়াও একটি আমরা শুনেছিলাম যে বাংলাদেশের যেই রাজনৈতিক কাঠামো, সেই রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে এসে এবারের সরকার জাতীয় সরকার গঠন করার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে, এমনটা আমরা যেমনি শুনেছিলাম। সেটি কতটা সত্য বা সত্যতা পায় বা সেই দিকে আগায় কিনা সেটিও কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে বাংলাদেশের রাজনীতি কি গণভোটের পর যেই জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী যেই সরকার, সেই সরকার কি নতুন আঙ্গিকে গড়ে উঠবে কিনা সেটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই তারেক রহমান এসে পৌঁছেছেন 7টার কিছুটা পরে, সেই কিছুটা পর থেকেই কিন্তু এখন পর্যন্ত ঠিক এখন ঘড়িতে সময় 7:42, মানে আধা ঘন্টারও বেশি, 30 মিনিটেরও বেশি সময় পার হয়ে গিয়েছে, প্রায় 35 মিনিট হয়ে গিয়েছে। এখনো কিন্তু আলোচনা সেটা কিন্তু শেষ করে বেরোননি তারেক রহমান। তারেক রহমানের আজকের এই সাক্ষাৎকে কেন্দ্র করে কিন্তু এখানে আমরা নেতাকর্মীদের যেমনি ভিড় দেখছি, তেমনি আমরা লক্ষ্য করছি গণমাধ্যম উপস্থিত রয়েছে বিকাল থেকেই। এছাড়া এখানে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা কিনা হচ্ছে এখানে নিরাপত্তা বাহিনীরা কিন্তু এখানে জোরদার করেছে নিরাপত্তা। আজকের এই সাক্ষাৎকে ঘিরে কিন্তু জল্পনা কল্পনা রয়েছে সকল রাজনৈতিক বোদ্ধাদের মনে, এবং তার পাশাপাশি জনগণরাও কিন্তু জানতে চায় যে এই যে বাংলাদেশের প্রধান দুই নেতা, যে একজন আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে এবং আরেকজন ধরে নেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা, সেই দুই দল প্রধানের যেই সাক্ষাৎ, সেই সাক্ষাতে বাংলাদেশের আগামীর রাজনীতির যে বাস্তবতা, সেই বাস্তবতায় বাংলাদেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে যে আজকের যে সাক্ষাৎ সেখানে আসলে কি ধরনের আলোচনা হয়। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে জামায়াত ইসলামের আমিরের সাথে ইতিমধ্যেই দেখা হয়েছে, সেখানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের দুইজন প্রতিনিধি এবং জামায়াত ইসলামের আমির। এছাড়াও তারেক রহমানের সাথে নজরুল ইসলাম খান এবং সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই দুজন কিন্তু উপস্থিত ছিলেন। এই যে এই তিনজন 6 জনের যে বৈঠক, সেই বৈঠকে প্রথমেই কিন্তু আমরা দেখেছি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত ইসলামের আমির তারেক রহমান। সেই সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াত ইসলামের আমির, এর পাশাপাশি ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিনা নায়েবে আমির, তিনি উপস্থিত ছিলেন যিনি কিনা হচ্ছে মিডিয়া বিভাগের প্রধান এহসানুল বারী জুবায়ের। এই যে তিনজন 6 জনের আজকের এই বৈঠকে কি ধরনের কথাবার্তা হবে সেটি মিডিয়া বিভাগের মাধ্যমে আমরা নিশ্চয়ই জানবো বলে আশা প্রকাশ করছি। তবে এই মুহূর্তে যেই দীর্ঘ সময়ের যেই বৈঠক, সেই বৈঠকে নিশ্চিতভাবেই ধরে নেওয়া যায় যে আগামীর বাংলাদেশ কেমন হবে সে বিষয়ে আলোচনা হবে এবং
আগামী সংসদ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক কাঠামো কি হবে এই বিষয়ে আলোচনা হতে পারে। কারণ আগামীর বাংলাদেশ গড়তে আমরা দেখেছি যখন নির্বাচনের আগ মুহূর্তে তখন অনেকেই বলেছে যে যেই সরকার গঠন করুক সকল দল এবং এই রাজনৈতিক বাস্তবতায় সকল দলের উপস্থিতি সরকারে রাখার একটি আশা প্রকাশ করেছিল। এখন তো সেই নির্বাচন শেষ, আগামী 17 ফেব্রুয়ারি কিন্তু শপথ গ্রহণ, এর পরবর্তীতে মন্ত্রিসভায় কে কে থাকছেন, কারা থাকবেন এবং কি ধরনের মন্ত্রণালয় কাকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু একটি সিদ্ধান্তর বিষয় রয়েছে। সেই জায়গা থেকে আগামীর বাংলাদেশে কিন্তু এই নতুন বাস্তবতায় অনেকেই কিন্তু বলছিলেন যে একটি জাতীয় সরকার যেখানে সকলের অংশগ্রহণ থাকবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে, সেই রাজনৈতিক দলের অংশগ্রহণ একটি নতুন সরকার গঠন করার কিন্তু একটি প্রস্তাব আমরা শুনেছিলাম। সেটি কতটা বাস্তবায়ন করা যায় বা করবেন, আদতে কি ধরনের সরকার ব্যবস্থা হবে, সবকিছু নিয়ে কিন্তু একটি আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনো সেই সুযোগ রয়েছে, এরই মধ্যে সাক্ষাৎ চলছে, সেহেতু আমরা নিশ্চয়ই জানতে পারা মাত্রই আপনাদের জানাবো। যেহেতু এখনো কেউ আমাদের সাথে কথা বলেনি, আনুষ্ঠানিক কোনো প্রেস ব্রিফিং কিংবা ঘোষণা কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। যখনই এ ধরনের কোনো প্রেস ব্রিফিং পাবো নিশ্চয়ই আপনাদেরকে এখন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে বসুন্ধরাস্থ যে বাসভবন এবং জামায়াত ইসলামের কার্যালয় যেটি রয়েছে, সেই কার্যালয়ে কিন্তু এখনো উপস্থিত রয়েছেন তারেক রহমানের আজকের এই সাক্ষাৎকে ঘিরে কিন্তু বলাই চলে সবার মাঝে একটি টানটান উত্তেজনা বিরাজ করছে এবং আজকের এই সাক্ষাৎকে ঘিরে অনেকটা সময় জুড়েই কিন্তু সবাই অপেক্ষা করছে। এবং যেই মিডিয়া বিভাগ, সেই মিডিয়া বিভাগের মাধ্যমে আমরা কিন্তু একটি ছবি পেয়েছি, সেখানে দেখেছি তিনজন দুই দলের যে 6 জন, সেই 6 জনের কিন্তু একটি অবস্থা, একটি সাক্ষাতের ছবি, সেটি কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এর পরবর্তীতে নিশ্চয়ই তাদের মাঝে কি ধরনের কথা হয়েছে সেটিও আমরা জানতে পারবো। আগামী রাজনীতি যেই নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়েছি আমরা, রাজনৈতিক নতুন বাস্তবতা, নতুন ধারার যে রাজনীতি, সেই রাজনীতির কিন্তু একটি উদাহরণ সৃষ্টি করলো বিএনপির তারেক রহমান। তিনি কিন্তু এসেছেন, যিনি কিনা বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলেন, মানে প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু এই যে বৈঠক সেটি কিন্তু এখনো চলছে। এখন আমরা তারেক রহমানকে বেরিয়ে আসতে দেখিনি। বিএনপির পক্ষ থেকে কিন্তু আজকের এই যে সাক্ষাতের যেই আসতে চেয়েছে, এর পরবর্তীতে তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমিরের যে সাক্ষাৎ, সেটির ব্যাপারে কিন্তু একমত হন সবগুলো দল। এবং এর পরবর্তীতে তারেক রহমান তিনি কিন্তু যাবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়, সেখানে গিয়েও কিন্তু একটি সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে নিরাপত্তা বাহিনী কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করেছেন এবং জামায়াত ইসলামের আমিরের যেই কার্যালয়, রাজনৈতিক কার্যালয়, সেখানে কিন্তু বৈঠক চলছে। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক যেই বিভিন্ন মহল, সেখানে কিন্তু নানা ধরনের গুঞ্জন আমরা সকাল থেকেই শুনছিলাম। সেই জায়গা থেকে বলাই চলে যে নতুন বাস্তবতা
নতুন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ একটি রাজনৈতিক রাজনৈতিক বাস্তবতা দেখতে পারলো, নিদর্শন দেখতে পারলো, যেখানে কিনা দুই দল, যেটি কিনা বাংলাদেশের প্রধান দুই দল বলা চলে, সেই দুই দলের প্রধানের আজকের এই সাক্ষাৎ সেই সাক্ষাতে কিন্তু বাংলাদেশের গতিপথ আসলে কেমন হবে, কোন দিকে যাবে, সেটি কিন্তু নির্ধারণ হবে বলেও কেউ কেউ মনে করেন। এবং তার পাশাপাশি এই যে বিরোধী দলের পথে যদি জামায়াতে ইসলামী বা জামায়াতে ইসলামীর আমির, তাহলে কিন্তু কেমন বাংলাদেশ গড়ে উঠবে কিংবা কতটা অংশগ্রহণমূলক রাজনীতি করতে পারবেন, সেই জায়গা থেকে আজকের এই আলোচনা কিন্তু অনেকাংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেও বলে ধারণা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে জামায়াতে ইসলামের আমির কিন্তু আজকে কিশোরগঞ্জে ছিলেন। সেই কিশোরগঞ্জে কিন্তু যখন তিনি ছিলেন, তিনি কিন্তু বলছিলেন যে এই যে বৈঠকের যে আমন্ত্রণ, সেটিতে কিন্তু উনি স্বতঃস্ফূর্তভাবে তাকে শুভেচ্ছার সাথে আমন্ত্রণ জানান। এছাড়াও আজকে এই যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু বলা চলে যে সকলের মাঝে একটি অন্যরকম একটি আবহ যেমনি তৈরি হয়েছে, তেমনি কিন্তু অন্যরকম একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় অন্যরকম একটি সবার মনেই নতুন বাংলাদেশের যেই সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক মনোভাব, সেটিও কিন্তু দেখতে পেল। এবং দৃষ্টিভঙ্গির জায়গা থেকে বলা চলে নতুন বাংলাদেশের এই বাস্তবতায় নতুন বাংলাদেশের যে বাস্তবতা, সেই বাস্তবতায় কিন্তু এই ধরনের সাক্ষাৎকে বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক যেই দলের যারা রয়েছে, তারা সংশ্লিষ্ট দলের মানুষজন কিন্তু বেশ ভালোভাবেই দেখছি। কিন্তু আমরা এখানে যখন কথা বলছিলাম তখন জানতে পেরেছি। এছাড়া আজকে আমরা দেখেছি যে কিশোরগঞ্জে গিয়েছিলেন জামায়াতে ইসলামের আমির, সেই জায়গাতে তিনি তারেক রহমানকে নতুন বাংলাদেশের যেই সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত দল, সেই দলের পক্ষ থেকে তিনি তার সাথে দেখা করতে আসতে চাওয়ার পর তিনি কিন্তু তাকে আমন্ত্রণও জানিয়েছেন এবং বলেছেন যে তিনি তাকে স্বাগত জানান এবং নতুন বাংলাদেশে যে কোনো ধরনের রাজনৈতিক বাস্তবতায় সকল ধরনের ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সিদ্ধান্তে সাথে থাকতে চান। তবে কোনো ধরনের অন্যায় বা কোনো ধরনের নিপীড়ন তিনি কিন্তু উল্লেখ করেছিলেন। জামায়াত ইসলামীর পক্ষ থেকে নানা জায়গায় নানা সময়ে কিন্তু হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদ যেমনি করেছেন, তেমনি কিন্তু হামলার প্রতিবাদে বাংলাদেশের এই যে একটি নতুন সরকার গঠন হবে, সেই সরকার কেমন হবে সেটিও কিন্তু আজকের এই সাক্ষাতে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। সেই জায়গায় নতুন বাংলাদেশের যে নতুন রাজনৈতিক সন্ধিক্ষণ, যে নতুন রাজনৈতিক অবস্থা, সেই অবস্থায় কিন্তু এই ধরনের আলোচনা, বৈঠক এবং দুই দলের সৌহার্দ্যপূর্ণ এমন দৃষ্টিভঙ্গি বাংলাদেশের মানুষকে নিশ্চিতভাবে অন্যরকম একটি আবহের মধ্যে দিয়ে নিয়ে যাবে। সবার আগ্রহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ আগ্রহী হয়ে, যেমনি সাধারণ মানুষজন উৎসুক জনতা এখানে ভিড় করছে, তেমনি কিন্তু এখানে এতক্ষণ ছিল না।
কিছুক্ষণের মধ্যেই বের হবেন তারেক রহমান। আমরা দেখতে পাচ্ছি সেই প্রস্তুতি কিন্তু চলছে, বিশেষ করে এই যে যারা কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার মানে আর অল্প কিছু সময়ের মধ্যেই তারেক রহমান এই যে জামায়াতে ইসলামীর যেই আমির, সেই আমিরের বাসা থেকে কিন্তু বের হবার যে প্রক্রিয়া সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সাক্ষাৎকে ঘিরে কিন্তু সকল মহলে একটি আলোচনা এবং একটি রাজনৈতিক যেই আলোচনা বা চর্চা, সেই চর্চা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের পক্ষ থেকেও কিন্তু 3 জন এবং বিএনপির পক্ষ থেকে 3 জন, এই যে 6 জনের একটি প্রতিনিধি দল, সেই 6 জনের প্রতিনিধি দল কিন্তু একই সাথে সাক্ষাৎ করেছে এবং 40 মিনিটের বেশি সময় ধরে এই বৈঠকটি চলছে। এই বৈঠকে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতা কেমন হবে সেটি কিন্তু আমরা ধরে নিচ্ছি এখানে আলোচনা হবে, এবং নতুন নির্বাচিত সরকার কেমন হবে, বিরোধী দল কেমন হবে সেটি কিন্তু আমরা জানতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বেরোবেন তারেক রহমান। আর ইতিমধ্যেই আমরা দেখছি এখানে হচ্ছে যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই বাহিনীদের কিন্তু যে জোর শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু আমরা কিন্তু প্রস্তুত হতে লক্ষ্য করছি। জামায়াতে ইসলামের আমির এবং তারেক রহমানের আজকে যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ ঘিরে যেই নতুন বাস্তবতা কিংবা যেই সবার মাঝে যেই উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এখানে, সেই জায়গা থেকে বলাই চলে যে এই সাক্ষাতে আলোচনা হবে নতুন বাংলাদেশ কেমন হবে, নতুন বাংলাদেশের যেই সরকার প্রধান যিনি হবেন, সেই সরকার প্রধানের দৃষ্টিকোণ থেকে বিরোধী দল কেমন হবে, সেই জায়গা থেকে আলোচনার কথা রয়েছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিরোধী দল সংসদ ব্যবস্থা কেমন হবে সেটি কিন্তু আমরা জানতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে তারেক রহমানের যেই গাড়িবহর সেটি কিন্তু লক্ষ্য করছি। আর তার সামনেই কিন্তু হচ্ছে আমরা লক্ষ্য করছি যারা কিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, তারা এখানে এসে পৌঁছেছেন। তারা তিনি কিন্তু সবাইকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের কিন্তু একটি বিশাল উপস্থিতি আমরা লক্ষ্য করছি। জামায়াত ইসলামীর আমিরের সাথে সাক্ষাৎ শেষে বের হয়ে যাচ্ছেন তারেক রহমান, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারেক রহমানের গাড়িতে করে তিনি কিন্তু এখান থেকে বিদায় নিচ্ছেন। এখন তিনি যাবেন এনসিপির যিনি কিনা আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে, এবং সেখানে কিন্তু তিনি বলাই চলে সেখানে তিনি একটি সাক্ষাৎ করবেন এবং আলোচনা করবেন আগামী বাংলাদেশের ব্যাপারে, নতুন বাংলাদেশ কেমন হবেন,
হবে সেই ব্যাপারেও কিন্তু আলোচনা হবে বলে আমরা ধারণা করতে পারছি। আর এই যে নতুন বাংলাদেশের যেই বাস্তবতা, সেই বাস্তবতায় আজকের যেই সাক্ষাৎ, সেটি কিন্তু নতুন বাংলাদেশে বড় ধরনের একটি প্রভাব ফেলবে বলেও আমরা আশা প্রকাশ করছি। এই মুহূর্তে জামায়াত ইসলামীর আমিরের কার্যালয় এবং বাসভবন, যেটি সেই বাসভবন এবং কার্যালয়ের সামনে কিন্তু আমরা অবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখান থেকে বের হয়ে গেছেন তারেক রহমান এবং জামায়াতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ হয়েছে কিছুক্ষণ আগেই এবং পুরো জায়গা জুড়ে কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা রয়েছে তারা কিন্তু উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ আগে যেই তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের যে বৈঠকটি হয়েছে, সেটি কিন্তু বলা চলে দীর্ঘ সময় ধরে হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের পক্ষ থেকে 3 জন এবং বিএনপির পক্ষ থেকে 3 জন। জামায়াত ইসলামের পক্ষ থেকে ডক্টর শফিকুর রহমান, তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি কিনা নায়েবে আমির, এবং যিনি কিনা মিডিয়া বিভাগের প্রধান এহসানুল বারী জুবায়ের। এই 3 জন ছিলেন এবং তার পাশাপাশি তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু উপস্থিত হয়েছে বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়েছে তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি তার সাথে তার যে মিডিয়া বিভাগ, সেই মিডিয়া বিভাগের অনেককেই কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি। এই পুরো বৈঠকে আমরা দেখতে পেয়েছি যে তাদের মধ্যে প্রথমেই ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান। নতুন বাংলাদেশের যেই বাস্তবতা, সেই বাস্তবতায় তো জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছে বিএনপি, সেহেতু কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়াও আজকে ঠিক 7:05 প্রবেশ করেছিল এই ভবনটিতে তারেক রহমান, যেখানে কিনা জামায়াত ইসলামের আমিরের বাসভবন, এবং তার পাশাপাশি এই ভবনেই কিন্তু জামায়াতে ইসলামের যেই আমিরের কার্যালয়, সেই কার্যালয়টি, সেখানেই সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতে আমরা এখনো জানি না কি ধরনের আলোচনা হয়েছে, তবে আগামীর নতুন বাস্তবতায় নানা ধরনের কথা কিন্তু আমরা আগেও শুনেছিলাম যে সরকার গঠন হবে, যেইটি কিনা বিরোধী দল রয়েছে, সেই বিরোধী দল এবং যারা জয়ী দল, সেই 2 দলের সমন্বয়ে কিন্তু সরকার গঠিত হতে পারে, এমন কথা যেমন শুনেছি, তেমনি কিন্তু আমরা শুনেছি যে জাতীয় সরকারের কথাও। এই যে নানা ধরনের কথা বা প্রস্তাব আমরা শুনেছিলাম, সেই জায়গা থেকে কোন দিকে হাঁটছে বাংলাদেশ, সেটির আলোচনাও কিন্তু এই সাক্ষাৎতে উঠে আসতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও জামায়াতে ইসলামের আমিরের যে কার্যালয়, এই কার্যালয় থেকে তারেক রহমান বেরিয়ে কিন্তু গেছেন যিনি কিনা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেই নাহিদ ইসলামের বাসায়। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা এই মুহূর্তে রয়েছে এবং আমাদের যেই সহকর্মী, সেই সহকর্মী কিন্তু কিছুক্ষণ আগেও বলছিলেন যে এই পুরো জায়গা জুড়ে কিন্তু এই মুহূর্তে বলা চলে যে জামায়াত ইসলামের আমিরের যেই প্রোটোকল বা পুলিশ সদস্য, এখানে কিন্তু সবাইকে, যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, সবাইকে কিন্তু সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা করছে। তবে জামায়াতে ইসলামের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্রিফ কিংবা কোনো ধরনের কি ধরনের আলোচনা হয়েছে সেটি আমাদেরকে জানানো হয়নি। তবে আমাদের সাথে যদি সংবাদ সম্মেলন কিংবা কোনো মাধ্যমে আমাদেরকে জানায়, তাহলে নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দিব। এই ছিল আমাদের কাছে সর্বশেষ পরিস্থিতি জামায়াত ইসলামের যে আমিরের কার্যালয়টি রয়েছে, সেই কার্যালয়ের সামনে থেকে।